অনলাইন লাইভ ক্লাসে সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে সপ্তম লেকচার। আজকে যে সকল টপিকগুলোর উপর আমি আলোচনা করব তা হলো এসকিউএল এবং পিএল এর বিভিন্ন অংশ, এসকিউএল এক্সপ্রেশনের 5টি ক্লোজ, সিলেক্ট, ফ্রম, হোয়ার, গ্রুপ বাই এবং হ্যাভিং, এসকিউএল সেট অপারেশনগুলোর ব্যবহার বর্ণনা, যেমন ইউনিয়ন, ইন্টারসেক্ট ও অ্যাকসেপ্ট। আশা করি এই লেকচার শেষে উপরোক্ত টপিকগুলোর উপর তোমাদের ধারণা ক্লিয়ার হবে। তাহলে শুরু করি। প্রথমেই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটি নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে যে এটি একটি কোয়েরি ভাষা যা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে ডাটা স্টোর এবং ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। এসকিউএল ভাষার বেশ কয়েকটি অংশ রয়েছে, যেগুলো হলো এসকিউএল ডিডিএল। এগুলো দ্বারা টেবিল তৈরি, টেবিল মুছে ফেলা এবং টেবিলকে সংশোধন করা হয়। এসকিউএল ডিএমএল, এই কমান্ডগুলো দ্বারা বিভিন্ন ধরনের কোয়েরি অপারেশন, যেমন টাপল ইনসার্ট করা, ডিলেট করা, মডিফাই করা, এই কাজগুলো করা হয়। এসকিউএল ডিডিএল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, এই কমান্ডগুলোর মাধ্যমে এসকিউএলে কিছু ইন্টিগ্রিটি নিশ্চিত করার জন্য কমান্ড অন্তর্ভুক্ত করা হয়। ভিউ ডেফিনেশন, এটি দ্বারা টেবিলের মতো ভিউ তৈরি করা যায়, ইচ্ছে মতো ভিউ তৈরি করার জন্য কমান্ড অন্তর্ভুক্ত করা যায়। ট্রানজ্যাকশন কন্ট্রোল, এসকিউএল কমান্ডের মধ্যে ট্রানজ্যাকশনের জন্য শুরু এবং শেষ বোঝানোর জন্য কমান্ড অন্তর্ভুক্ত করা যায়। তারপরে এমবেডেড ও ডাইনামিক এসকিউএল। এসকিউএলের কিছু কমান্ড রয়েছে যেগুলো দ্বারা সি, সি প্লাস প্লাস এবং জাভার মতো জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এসকিউএল কমান্ডকে এমবেড করা যায়। ট্রিগার, নতুন এসকিউএল 1999 স্ট্যান্ডার্ডে ট্রিগার কমান্ড অন্তর্ভুক্ত করা যায়। যেই কমান্ডগুলোতে যে শর্ত থাকে সেই শর্তগুলা পূরণ সাপেক্ষে ডাটাবেজে ডাটা ইনসার্ট, ডাটা ডিলেট, অর্থাৎ ডাটাবেজের উপরে বিভিন্ন কোয়েরি অপারেশন চালানো যায়। সিকিউরিটি, এটিতে এসকিউএল টেবিল এবং ভিউ ডাটাবেজ অবজেক্টগুলোতে ব্যবহারকারীদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার জন্য সিকিউরিটি কমান্ড রয়েছে। অর্থাৎ ভিউ এবং টেবিল, এগুলো আমরা জানি ডাটাবেজের অবজেক্ট। এই অবজেক্টগুলোকে অ্যাক্সেস করার জন্য, ব্যবহারকারীদের অ্যাক্সেসকে নিয়ন্ত্রণ করার জন্য এসকিউএল কমান্ডে কিছু সিকিউরিটি কমান্ড রয়েছে। ক্লায়েন্ট সার্ভার এক্সিকিউশন ও রিমোট ডাটাবেজ অ্যাক্সেস, কিছু এসকিউএল কমান্ড রয়েছে যেগুলো দ্বারা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এসকিউএল ডাটাবেজ সার্ভারের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন যদি এসকিউএল ডাটাবেজের সাথে যুক্ত হতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এসকিউএল কমান্ডের সাথে কিছু কমান্ড রয়েছে যেগুলো যুক্ত করে এসকিউএল সার্ভারের সাথে যুক্ত হতে পারে এবং নেটওয়ার্কের মাধ্যমে ডাটাবেজকে অ্যাক্সেস করতে পারে। তো এই হলো স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অংশ বা বিভিন্ন কম্পোনেন্টসের বর্ণনা। তারপরে আসি পিএলএসকিউএল। এটাকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ফর এসকিউএল বোঝায়। অর্থাৎ পিএলএসকিউএল এর পূর্ণরূপ হলো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ফর এসকিউএল। এটি ওরাকল কর্পোরেশনের এসকিউএল এবং ওরাকল রিলেশনাল ডাটাবেজের প্রসিডিউরাল এক্সটেনশন। অর্থাৎ এটা ওরাকল রিলেশনাল ডাটাবেজ এবং এসকিউএল এর একটা বর্ধিত একটা রূপ, যেটার মধ্যে কিছু প্রসিডিউরাল কমান্ড যুক্ত করা যায়। পিএলএসকিউএল এর দুইটা অংশ, একটার নাম হলো ডাটাবেজ সার্ভার, অপরটি হলো পিএলএসকিউএল ইঞ্জিন, যাতে প্রচুর পরিমাণে
টুল ওরাকল টুল এমবেডেড করা রয়েছে। এখানে একটি PLSQL এর সিস্টেমের ব্লক দেখানো হয়েছে, যেখানে এটা হলো PLSQL ব্লক, অর্থাৎ PLSQL এর প্রোগ্রাম, যেটাকে যখনই ওই সিস্টেমে PLSQL সিস্টেমে ইনক্লুড করা হয়, প্রথমে সেটি SQL ইঞ্জিনে যায়, সেখানে গিয়ে ওই কমান্ডগুলো দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। প্রসিডিউরগুলো চলে যায় প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটরে, আর SQL কমান্ডগুলো চলে যায় SQL স্টেটমেন্ট এক্সিকিউটরে, যেটা ওরাকল ডাটাবেস সার্ভারের অংশ। অর্থাৎ দুটা আলাদা আলাদাভাবে এভাবে চলে যায়। এটাই হলো সাধারণ SQL এর সাথে PLSQL এর পার্থক্য, যেখানে এই অংশটুকু সাধারণ SQL সিস্টেমে, মানে সাধারণ রিলেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমে এই অংশটুকু নেই। তারপরে PLSQL এর বিভিন্ন, যেহেতু PLSQL একটু আগে চিত্রে দেখানো হয়েছে যে PLSQL ব্লক, অর্থাৎ প্রোগ্রামগুলো ব্লক আকারে থাকে, তাহলে PLSQL এর ব্লক স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজগুলো দুই ধরনের। এখানে বলা হয়েছে PLSQL একটি ব্লক স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, যার কোডগুলি ব্লকে সুসজ্জিত থাকে, এবং এই ব্লকগুলো দুই ধরনের। একটা হলো নেমড, অপরটি হলো অ্যানোনাইমাস ব্লক। প্রত্যেকটা ব্লককে আবার তিনটা সেকশনে ভাগ করা হয়। একটা হলো ডিক্লারেশন, অপরটি হলো এক্সিকিউটেবল, এবং 3 নম্বরটি হলো এক্সিকিউশন হ্যান্ডেলিং সেকশন। ব্লকের এক্সিকিউটেবল সেকশনটি বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি, কিন্তু ডিক্লারেশন সেকশনটা এবং এক্সেপশন হ্যান্ডেলিং সেকশনটি ঐচ্ছিক বা অপশনাল। এখানে একটি PLSQL এর ব্লক স্ট্রাকচার দেখানো হলো, যেখানে ডিক্লারেশন সেকশন, বিগিনিং, এক্সেপশন, এন্ড 4টা পার্টে দেখানো হয়েছে। এখানে মূলত হবে 3টি পার্ট, অর্থাৎ এটাই হলো সেই ডিক্লারেশন সেকশন যেটা অপশনাল, যেখানে বিভিন্ন ধরনের ডিক্লারেশনগুলা করা হয়। তারপরে এই বিগিনিং, এটা হলো ম্যান্ডেটরি সেকশন, যেখানে এক্সিকিউটেবল স্টেটমেন্ট বা এক্সিকিউটেবল স্টেটমেন্টগুলো যেখানে লেখা হয়, এবং এখানে বলা হচ্ছে কি অ্যাট লিস্ট ওয়ান এক্সিকিউটেবল স্টেটমেন্ট ইজ ম্যান্ডেটরি। এখানে অবশ্যই কমপক্ষে একটি এক্সিকিউটেবল স্টেটমেন্ট থাকতে হবে। এবং এক্সেপশন, যেটা মূলত একটা PLSQL কমান্ড যখন রান হবে, তার যদি বিভিন্ন কোনো ওয়ার্নিং থাকে অথবা কোনো এরর থাকে, সেগুলা এখানে দেখাবে, সেটা অপশনাল। এটা এক্সেপশন হ্যান্ডেলারের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। তাহলে এই অংশটা ম্যান্ডেটরি, আর এই বাকি সবগুলো হলো অপশনাল, এবং এন্ড এই কিওয়ার্ডটাও এটাও ম্যান্ডেটরি। তো এই হলো ব্লকের বর্ণনা। তো এখন যে PLSQL ব্লকগুলো নেম ব্লক, নির্দিষ্ট নাম আছে, তাদেরকে বলা হয় নেম ব্লক। অর্থাৎ যে PLSQL ব্লকগুলোর একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেগুলোকে বলা হয় নেম ব্লক। যেমন উদাহরণস্বরূপ ফাংশন, প্রসিডিউর, প্যাকেজ এবং ট্রিগার হলো নেম ব্লকের উদাহরণ। নেম ব্লক ডাটাবেজের অবজেক্ট হিসাবে ওরাকল ডাটাবেজ সার্ভারে জমা থাকে। নেম ব্লক মূলত এক ধরনের অবজেক্ট, যেগুলো ডাটাবেজ সার্ভারে জমা থাকে এবং এগুলোকে পুনরায় ব্যবহার করা যায়, এবং নেম ব্লকগুলো যখন তৈরি করা হয় তখনই সেগুলা কম্পাইল করেই ডাটাবেজে রাখা হয়। এবং অপরটি হলো যে PLSQL এর ব্লকের কোনো নাম নাই বা থাকে না, তাকে অ্যানোনাইমাস ব্লক বলে। তো অ্যানোনাইমাস ব্লক ওরাকল ডাটাবেজ সার্ভারে জমা থাকে না, এবং তা শুধু একবার ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়ান টাইম ইউজ হয়, এবং এগুলো মূলত পরীক্ষামূলকভাবে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে দুই ধরনের ব্লক সম্বন্ধে জানলাম। তারপরে আসি PLSQL ব্লকের বিভিন্ন সেকশন। PLSQL এর আমরা জানি 3টি সেকশন। ডিক্লারেশন সেকশন, যেখানে এই সেকশনটি মূলত একটি অপশনাল সেকশন। এই সেকশনে বিভিন্ন ভেরিয়েবলের নাম, কার্সর, এক্সেপশন, সাব প্রোগ্রাম, প্রগমা, স্ট্রাকচার এবং কালেকশনকে ঘোষণা করা হয়। অর্থাৎ এই অংশটা হলো ডিক্লারেশন সেকশন, যেখানে বিভিন্ন ভেরিয়েবল, কার্সর, অন্যান্য প্রোগ্রামের মতো ডিক্লেয়ার করা হয়। তারপরে আসি এক্সিকিউশন সেকশন।
এই সেকশনটি মূলত বাধ্যতামূলক একটি সেকশন, যার অভ্যন্তরে মূলত এর অভ্যন্তরে লেখা কোডগুলোকে সম্পাদন করা হয়। যেহেতু PL/SQL এর ব্লকটি থেকে এক্সিকিউটেবল স্টেটমেন্টগুলি প্রত্যাশা করে, অর্থাৎ এই ব্লকে এক্সিকিউটেবল স্টেটমেন্টগুলো লেখা হয়, এটি খালি ব্লক হতে পারে না। অর্থাৎ এই ব্লকটা ম্যান্ডেটরি এবং এইখানেই এক্সিকিউটেবল কোডগুলো লেখা হয়, অতএব এটা খালি থাকতে পারবে না। কমপক্ষে একটি ভ্যালিড এক্সিকিউটেবল কোড লাইন থাকতে হবে এখানে। তারপরে আসি এক্সেপশন হ্যান্ডেলিং সেকশন। এক্সেপশন একটি রান টাইম এরর ওয়ার্নিং কন্ডিশন, যা প্রিডিফাইন বা ইউজার ডিফাইন হয়ে থাকে। অর্থাৎ এটা প্রিডিফাইন্ড অথবা ইউজার ডিফাইন। প্রিডিফাইন্ড এক্সেপশনগুলো রান টাইমে সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে উত্থাপিত হয়, আর ইউজার ডিফাইনগুলো এগুলাকে অ্যারাইজ স্টেটমেন্টের মাধ্যমে উত্থাপন করতে হয়। রেইজ স্টেটমেন্টের মাধ্যমে উত্থাপন করতে হয়। উত্থাপিত এক্সেপশন হ্যান্ডেল করতে এক্সেপশন হ্যান্ডেলার নামে আলাদা রুটিন লিখতে হয়, যেটা কিনা ইউজার ডিফাইন সেগুলা। এটি PL/SQL এর ব্লকগুলির একটি ঐচ্ছিক সেকশন, অর্থাৎ এই সেকশনটা ঐচ্ছিক, যেটি পূর্বে বলা হয়েছে। এখানে আরও কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে PL/SQLটা অন্যান্য সাধারণ প্রোগ্রামের মতো এর মধ্যে ডিসিশন মেকিং, ইটারেশন, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আরও অনেকগুলি বৈশিষ্ট্য সরবরাহ করে থাকে। তারপরে বলা হয়েছে যে PL/SQL লিখিত অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটার হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম পোর্টেবল, যেখানে ওরাকল কাজ করে। অর্থাৎ PL/SQL যেখানে ওরাকল, যে সকল হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমে ওরাকল ইনস্টল হয় সেখানেই PL/SQL কাজ করে। এটা মূলত হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো হার্ডওয়্যারেই এবং যে কোনো অপারেটিং সিস্টেমে এটি কাজ করে। তারপরে আসি বিভিন্ন SQL কমান্ড এবং তার নিয়ম কানুন। SQL স্টেটমেন্টে দুই ধরনের ওয়ার্ড থাকে, একটি হলো রিজার্ভ ওয়ার্ড আর কতগুলো হলো ইউজার ডিফাইন্ড ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড SQL ল্যাঙ্গুয়েজের ফিক্সড পার্ট এবং এদের একটি ফিক্সড মিনিং থাকে। এই সকল শব্দের বানানগুলো সঠিকভাবে লিখতে হয়। শব্দগুলোকে দুই লাইনে ভেঙে লেখা যায় না, অর্থাৎ প্রত্যেকটা শব্দ পূর্ণভাবে লিখতে হবে, ভেঙে লেখা বা আলাদা লাইনে লেখা যাবে না একটা শব্দকে। আর ইউজার ডিফাইন শব্দগুলোকে ইউজার নিজেই তৈরি করে থাকে এবং সেটা একটা নির্দিষ্ট নিয়মে তৈরি করে থাকে। বিভিন্ন ডাটাবেজ অবজেক্টের নাম, যেমন টেবিল, কলাম, ভিউ, ইন্ডেক্স ইত্যাদি উপস্থাপন করার জন্য ইউজার ডিফাইন ওয়ার্ডগুলা লেখা হয়। SQL স্টেটমেন্টের শেষ চিহ্নিত করতে সাধারণত স্টেটমেন্ট টার্মিনেটর, অর্থাৎ SQL স্টেটমেন্ট কোথায় শেষ হবে সেটা বোঝানোর জন্য যে স্টেটমেন্ট টার্মিনেটর ব্যবহার করা হয়। এখানে SQL এ সেই স্টেটমেন্টটাকে বলা হয় সেমিকোলন, সেমিকোলন ব্যবহার করা হয়। SQL স্টেটমেন্টের রিজার্ভ ওয়ার্ডগুলা কেস সেন্সিটিভ, কেস ইনসেন্সিটিভ, অর্থাৎ এগুলাকে আপার কেস অথবা লোয়ার কেস যে কোনোভাবে লেখা যায়, যেহেতু এগুলা কেস ইনসেন্সিটিভ। এই নিয়মের একটি ইম্পর্টেন্ট এক্সেপশন হলো, অর্থাৎ ব্যতিক্রম হলো, আক্ষরিক ডাটাগুলো ডাটাবেজে যেভাবে রয়েছে ঠিক তেমনিভাবে টাইপ করতে হয়। যেমন স্মিথ শব্দটি ডাটাবেজে যদি জমা থাকে এইভাবে প্রত্যেকটা বড় হাতের অক্ষরে, তাহলে আমরা যদি পরবর্তীতে কোনো কোয়েরিতে স্মিথ শব্দটি এইভাবে লিখি যে প্রথম অক্ষরটা বড় আর বাকিগুলা ছোট হাতের, তাহলে সেই অপারেশন বা সেই কোয়েরিটা কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, সেই কোয়েরি থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না। অর্থাৎ যেহেতু এইখানে শব্দটি আমরা সঠিকভাবে লিখিনি, সেটার জন্য কোনো আউটপুট বা সারি খুঁজে পাওয়া যাবে না। আরও কিছু নিয়ম রয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে একটি স্টেটমেন্টের প্রতিটি ক্লোজে একটি নতুন লাইন থেকে শুরু করতে হবে। অর্থাৎ SQL স্টেটমেন্টগুলা প্রত্যেকটা লাইনই একটি নতুন লাইনে শুরু করতে হবে আলাদা আলাদাভাবে। এটা হলো একটা স্ট্যান্ডার্ড নিয়ম। এক লাইনেও লেখা যায়, কিন্তু নিয়মটা হলো যে প্রতিটা লাইনে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ক্লোজকে লিখতে হবে। যদি কোনো ক্লোজের একাধিক অংশ থাকে সেই ক্ষেত্রে বন্ধনীর মাধ্যমে, প্রথম বন্ধনীর মাধ্যমে
লেখা হয়। এবং যদি একাধিক অ্যাট্রিবিউট থাকে, অর্থাৎ ক্লোজের সাথে যদি একাধিক ইউজার ডিফাইন ভেরিয়েবলগুলো থাকে, সেই ক্ষেত্রে এগুলোকে কমা দিয়ে দিয়ে লিখতে হয়, যা পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখব, এখানে বিভিন্ন কমান্ডের মাধ্যমে দেখব। এসকিউএল স্টেটমেন্টগুলো বর্ণনা করতে বেকাস নোর ফর্ম মানে বিএনএফ ফর্মের কিছু ফরম্যাট রয়েছে অতিরিক্ত, যেগুলা হলো আপার কেস লেটার সংরক্ষিত শব্দকে উপস্থাপন করার জন্য ব্যবহার করতে হবে। অর্থাৎ এই বিএনএফ সিনট্যাক্সে বলা হচ্ছে যে অবশ্যই রিজার্ভ ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আপার কেসে লিখতে হবে এবং বানানগুলা সঠিকভাবে লিখতে হবে। আর লোয়ার কেসে সাধারণত ইউজার ডিফাইন ওয়ার্ডগুলো লিখতে হয়। এবং আরেকটা জিনিস যে ভার্টিক্যাল ভার, এরকম ভার যদি থাকে যেমন এ বার, বি বার, সি, এইগুলা দ্বারা বোঝাচ্ছে এগুলা একটা আরেকটার অপশনাল আইটেম। কার্লি ব্র্যাকেট যদি থাকে কোনো একটা শব্দের সাথে, মানে কার্লি ব্র্যাকেট থাকে, সেই ক্ষেত্রে সেটা হলো ম্যান্ডেটরি বোঝায়, বাধ্যতামূলক উপাদান নির্দেশ করার জন্য এটা ব্যবহার করা হয়। স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করা হয় ঐচ্ছিক উপাদান নির্দেশ করার জন্য, যেমন এখানে যদি এটা ঐচ্ছিক হয় তাহলে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা বারটা হলো অপশনাল বোঝানোর জন্য, এটা হলো ম্যান্ডেটরি বোঝানোর জন্য, আর এই স্কোয়ার ব্র্যাকেটটা হলো অপশনাল আইটেম বোঝানোর জন্য। তাহলে এখানে প্রথমে আমরা একটা এসকিউএল স্টেটমেন্ট, সিলেক্ট স্টেটমেন্ট আমরা এখানে একটা দেখি। এখানে সিলেক্ট স্টেটমেন্টের উদ্দেশ্য হলো এক বা একাধিক ডাটাবেজ টেবিল থেকে ডাটা পুনরুদ্ধার এবং প্রদর্শন করা। অর্থাৎ এই স্টেটমেন্টের কাজ হলো এক বা একাধিক টেবিল থেকে ডাটা পুনরুদ্ধার এবং প্রদর্শন করা। এটি একটি অত্যন্ত শক্তিশালী কমান্ড এবং সর্বাধিক ব্যবহৃত এসকিউএল কমান্ড, যার নিম্নলিখিত সাধারণ ফরম্যাট রয়েছে। এখানে একটু খেয়াল করো যে সিলেক্ট এই শব্দটাকে বলা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, এবং এখানে এইগুলা প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে এগুলা, এবং প্রত্যেকটা একটা লাইন পর পর এটা একটা ক্লোজ, 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 আলাদা আলাদা লাইনে লেখা হয়েছে নতুন লাইনে। এবং এইখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে সেগুলো হলো অপশনাল, এবং এইখানে বার দেওয়া আছে, তার মানে এই শব্দটা আর এই শব্দটা দুইটা অপশনাল, অর্থাৎ এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে। আর এখানে কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা মানে শিখেছি যে এখানে এটা হবে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, অর্থাৎ এই অংশটা বাধ্যতামূলক। এখন কথা হলো এস্টারিক চিহ্ন, এখানে একটা এস্টারিক চিহ্ন দেওয়া হয়েছে, যদি এটা থাকে তাহলে অপশনালি এইগুলা থাকবে না, এরকম বোঝানো হয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে ব্র্যাকেটে, এখানে থার্ড ব্র্যাকেটে দেখানো হয়েছে কিছু কলাম এক্সপ্রেশন, অর্থাৎ এখানে তারিখ না থাকলে এখানে কলাম এক্সপ্রেশনগুলো থাকবে, এবং এইগুলা অপশনাল, এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। এবং এজ শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে। এজ শব্দটি একটা রিজার্ভ শব্দ, এটা দ্বারা বোঝানো হয় রিনেম, অর্থাৎ কোনো একটা আমরা অ্যাট্রিবিউটের নাম যদি এখানে চেঞ্জ করতে চাই তাহলে নিউ নেম দিয়ে, এভাবে এখানে হলে অ্যাট্রিবিউটের নাম এজ, নতুন নাম যেটা দিব সেটা থাকবে। তো এইভাবে সিলেক্ট স্টেটমেন্টের এই অংশটা এইভাবে লেখা হয়। তারপরে ফ্রমে টেবিলের নাম, তারপরে এখানে দেখা হয়েছে এলিয়াস। এলিয়াস মানে হলো যে ছদ্মনাম বা উপনাম, যদি এই শব্দটি সংক্ষিপ্তভাবে একটি আলাদা নাম বিকল্প হিসেবে দিতে চাই তাহলে এটা এখানে আমরা দিতে পারবো, অর্থাৎ এই নামের পরে একটা শব্দ ব্যবহার করব বা একটা বর্ণ ব্যবহার করব যেটা এই নাম পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে, অথবা আমরা এখানে অ্যাজ ব্যবহার করে রিনেম করতে পারি। হোয়ারের ভিতরে থাকে কন্ডিশনটা। এখন কথা হলো এই দুইটা স্টেটমেন্ট হলো বাধ্যতামূলক, আর এই যে এইখানে যেহেতু এইগুলা থার্ড ব্র্যাকেটে রয়েছে, অতএব এই প্রত্যেকটা ক্লোজই অপশনাল। অর্থাৎ একটা এসকিউএল কমান্ডের এই দুইটা স্টেটমেন্ট হলো ম্যান্ডেটরি, আর বাকিগুলা এখানে দেখাচ্ছে কি অপশনাল। এবং আরেকটা বিষয় যে এসকিউএল কমান্ডের সিলেক্ট, ফ্রম, হোয়ার এই তিনটাকে বলা হয় মৌলিক কমান্ড। তাহলে এখানে কি বলা হচ্ছে এটা সম্বন্ধে যে এই কলাম এক্সপ্রেশনটি একটি কলামের নাম,
তারপরে একটি এক্সপ্রেশন উপস্থাপন করে, অর্থাৎ এখানে একটা নামও হইতে পারে অথবা কলামের নামও হইতে পারে বা একটা এক্সপ্রেশন হইতে পারে। তার টেবিল নেম, একটি বিদ্যমান ডাটাবেজের টেবিলের নাম, যে টেবিলটাকে অ্যাক্সেস করা হবে, বা ভিউয়ের নাম হইতে পারে, এখানে টেবিলের নাম বা ভিউয়ের নাম। তারপরে এলিয়াস মানে হলো টেবিল নামের একটি ছদ্ম সংক্ষিপ্ত নাম। এস শব্দটি দ্বারা নামের পরিবর্তন বোঝানো হয়, নাম পরিবর্তন করতে গেলে এটা ব্যবহার করা হয়। তারপরে আসি সিলেক্ট স্টেটমেন্টের ক্রম, অর্থাৎ সিলেক্ট স্টেটমেন্টটা যেভাবে ক্রমানুসারে এক্সিকিউট হয় সেটা সিলেক্ট স্টেটমেন্ট, যেটা দ্বারা যেখানে কি বিভিন্ন কলাম প্রদর্শিত হয় যেগুলার ডাটাকে উপস্থাপন করা হবে। ফ্রম, যেখানে টেবিলগুলার নামের লিস্ট থাকে অথবা বিভিন্ন জয়েন অপারেশনগুলার থাকে। হোয়ার, যেখানে শর্ত দেওয়া থাকে, যে শর্তে পূরণ করলে পরে সেটার মাধ্যমে ডাটাগুলো উপস্থাপিত হবে। এবং গ্রুপ বাইয়ের মাধ্যমে একই মান বিশিষ্ট কলামের ডাটাগুলাকে একটা সিঙ্গেল ডাটায় পরিণত করে বা একটা গ্রুপে পরিণত করে। হ্যাভিং হলো গ্রুপে ব্যবহৃত গ্রুপকে ফিল্টারিং করার জন্য, অর্থাৎ গ্রুপের উপর কন্ডিশন সেট করে হ্যাভিংয়ের মাধ্যমে। অর্ডার বাই, যে ডাটাগুলা আউটপুটে প্রদর্শিত হবে সেইগুলা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে যেন উপস্থাপিত হয় সেটার জন্য অর্ডার বাই ব্যবহার করা হয়। সিলেক্ট স্টেটমেন্টের ক্লোজগুলি ক্রম পরিবর্তন করা যায় না, অর্থাৎ এগুলার ক্রম পরিবর্তন করা যায় না, শুধুমাত্র দুইটি ক্লোজ সিলেক্ট এবং ফ্রম বাধ্যতামূলক, বাকিগুলো ঐচ্ছিক। কোয়েরি এর রেজাল্ট টেবিলে সংরক্ষণ করা হয়, তাকে রেজাল্ট সেট বলা হয়। যে টেবিলে সংরক্ষিত হয় বা যে ভিউটা উপস্থাপিত হয় সেটাকে রেজাল্ট সেট বলা হয়। তারপরে আসি সিলেক্ট স্টেটমেন্টের একটা উদাহরণ। এখানে এই যে সিলেক্ট স্টার মানে স্টারিক চিহ্ন দেওয়া হয়েছে, এটা দ্বারা বোঝানো হয় যে একটা টেবিলের সকল কলামগুলা দ্রুত উপস্থাপনের জন্য এই কমান্ডটা লেখা হয়, এবং সেটা কোথা থেকে আসবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, স্টাফ নামক টেবিল থেকে। এখানে সেটা দেখানো হয়েছে, যেখানে এই স্টাফ নামক টেবিলের সকল কলামের ডাটাগুলা উপস্থাপিত হয়েছে। এটাকে বিকল্পভাবে এখানে উপস্থাপন করে দেখানো হয়েছে। সিলেক্ট, প্রত্যেকটা এখানে কলামের নাম দেওয়া হয়েছে, তারপরে ফ্রম স্টাফ অর্থাৎ টেবিলের নাম দেওয়া হয়েছে। তার মানে এটার পরিবর্তে যদি আমরা সকল কলামের নামগুলো দিয়ে করি তাহলেও এটা হবে। তারপরে আসি হোয়ার ক্লোজটা মূলত রেকর্ড সমূহকে ফিল্টার করতে ব্যবহার করা হয়, অর্থাৎ হোয়ার ক্লোজ নির্দিষ্ট শর্ত পূরণ করে শুধুমাত্র সেই রেকর্ডগুলি এক্সট্রাক্ট করতে ব্যবহার করা হয়। যেমন এখানে সিনট্যাক্স দেখানো হয়েছে, সিলেক্ট কলামের নাম 1 2, ফ্রম টেবিলের নাম, হোয়ার কন্ডিশন। এখন কথা হলো এখানে বিভিন্ন ধরনের অপারেটর, যেমন লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, এই চিহ্নগুলা কম্পারিজনের জন্য হোয়ারে ব্যবহার করা হয়। অধিকন্তর হোয়ার স্টেটমেন্টে এই অ্যান্ড অর নট ব্যবহার করে বিভিন্ন ধরনের যৌক্তিক সংযোগ প্রদান করা হয়। এবং আরেকটা বিশেষ দ্রষ্টব্য হলো হোয়ার ক্লোজ সিলেক্ট বাদেও আপডেট ডিলেট কন্ডিশনেও ব্যবহার করা হয়। এখানে একটি কোয়েরি অপারেশন দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্টাফ নামক টেবিলের ডাটাগুলা উপস্থাপিত হবে যেখানে স্টাফদের স্যালারি 10,000 টাকার বেশি হবে। তাহলে কমান্ডটা কিভাবে লেখা হয়েছে, সিলেক্ট স্টাফ নেমস, এই মানে অর্থাৎ এই কলামগুলো উপস্থাপিত হবে কোন টেবিল থেকে, স্টাফ টেবিল থেকে, হোয়ার স্যালারি ইজ গ্রেটার দেন 10,000। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে সবগুলাই 10,000-এর উপরে, এরকম একটা কন্ডিশন এখানে দেখানো হয়েছে। তারপরে আসি এসকিউএল ফ্রম ক্লোজটি মূলত এখানে টেবিলের তালিকা এবং প্রয়োজনে যে কোনো ধরনের জয়েন প্রদানের জন্য কমান্ড লেখা হয় ফ্রম ক্লোজের মধ্যে। এখানে টেবিলের তালিকা বলতে কোয়েরিকে প্রসেস করার জন্য প্রয়োজনীয় টেবিলের নামের একটি তালিকাকে বোঝানো হয়েছে।
তাহলে আমরা এখানে একটা সিনট্যাক্স দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে ফ্রম টেবিল 1, তারপর এখানে ম্যান্ডেটরি হিসাবে অপশনাল থার্ড ব্র্যাকেট, এখানে এখানে শুরু এখানে শেষ। ইনার জয়েন্ট হইতে পারে লেফট আউটার জয়েন্ট, রাইট আউটার জয়েন্ট, ফুল জয়েন্ট, কার সাথে? টেবিল 1 এর সাথে টেবিল 2 এর। অন টেবিল 1 ডট কলাম 1 টেবিল 2 ডট কলাম 2, এইভাবে। ইনার জয়েন্ট এখানে দেখানো হয়েছে যে দুইটা টেবিলের মধ্যে কমন জিনিসগুলো ইনার জয়েন্টের মাধ্যমে আসে। লেফট জয়েন্ট মানে প্রথম টেবিলের ডাটাগুলা প্রদর্শিত হবে, রাইট জয়েন্ট মানে পরবর্তী টেবিলের ডাটাগুলা প্রদর্শিত হবে, ফুল আউটার জয়েন্ট মানে হলো দুইটি টেবিলের ডাটাই প্রদর্শিত হবে। তারপরে আসি গ্রুপ বাই। গ্রুপ বাই স্টেটমেন্টটি মূলত একই ধরনের মান রয়েছে এমন রোগুলো গ্রুপ তৈরি করে। গ্রুপ বাই ক্লোজ দ্বারা এর কাজ হলো একই ধরনের মান রয়েছে এমন রোগুলোকে গ্রুপ করে। যেমন এখানে সিনট্যাক্স দেখানো হয়েছে, সিলেক্ট এক্সপ্রেশন 1 2 3 এন পর্যন্ত, তারপরে এগ্রিগেট ফাংশন এক্সপ্রেশন ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন গ্রুপ বাই এক্সপ্রেশন 1 টু এন পর্যন্ত। এখন যেটা বলা হচ্ছে এখানে বর্ণনায়, সেটা হলো যে এই এক্সপ্রেশন 1 থেকে এন পর্যন্ত এটা অবশ্যই সিলেক্টের মধ্যে থাকতে হবে এবং সেটা এগ্রিগেট ফাংশনের মধ্যে আবদ্ধ থাকতে পারবে না। অর্থাৎ এইখানে যা থাকবে এটা এখানে থাকতে হবে এবং সেটা এখানে আবদ্ধ হবে না। এবং এটা দ্বারা কি হবে, যে সকল কলামের কলাম ভ্যালু অর্থাৎ মান একই রকম, সেই মান বিশিষ্ট কলামগুলোকে একটা রোতে পরিণত করে, অর্থাৎ একটা সিঙ্গেল ভ্যালু উপস্থাপন করে। তো গ্রুপ বাই এখানে একটি কোয়েরিতে যাকে গ্রুপ বাই ক্লোজ অন্তর্ভুক্ত থাকে, যাতে গ্রুপ বাই ক্লোজ অন্তর্ভুক্ত থাকে তাকে গ্রুপ বাই কোয়েরি বলা হয়। অর্থাৎ এই কোয়েরিতে যদি গ্রুপ বাই এই ক্লোজটা থাকে তাহলে এটা একটা গ্রুপ কোয়েরি। এবং আরেকটা জিনিস হলো যে এখানে বলা হচ্ছে যে গ্রুপ বাই কোয়েরির যে সকল কলামের নাম অন্তর্ভুক্ত বা যুক্ত থাকে তাদেরকে গ্রুপিং কলাম বলে। অর্থাৎ এই যে এখানে কলামের নামগুলো হবে, এই নামগুলো এখানেও থাকবে এবং এই নামগুলোকে বলা হবে গ্রুপিং কলাম। তারপরে বলা হচ্ছে এখানে যে টেবিলগুলো থেকে প্রতিটি গ্রুপের জন্য একটি সিঙ্গেল সামারি রো উৎপাদন করে, অর্থাৎ একই ভ্যালু বিশিষ্ট কলামগুলোকে এক করে একটা সিঙ্গেল ভ্যালু রোতে পরিণত করে। আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী সিলেক্ট এবং গ্রুপ বাই ক্লোজ দুটি ক্লোজলি ইন্টিগ্রেটেড, অর্থাৎ এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন গ্রুপ বাই ব্যবহার করা হয় নির্বাচিত টেবিলের প্রতিটি রোকে অবশ্যই একটি গ্রুপের জন্য একক মান বরাদ্দ দেওয়া হয়। তারপরে আসি হ্যাভিং ক্লোজ। ফাইনাল রেজাল্ট টেবিলের উপস্থিত গ্রুপকে সীমাবদ্ধ করতে হ্যাভিং ক্লোজটি গ্রুপ বাই ক্লোজের সাথে ব্যবহার করা হয়। অর্থাৎ যদিও হ্যাভিং এবং হোয়ার এর সিনট্যাক্স একই রকম, কিন্তু এরা বিভিন্ন উদ্দেশ্য সার্ভ করে। যেমন এখানে হোয়ারে আমরা জানি একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশন ফুলফিল হলে ওই ডাটাগুলা প্রদর্শিত হয়। ঠিক তেমনিভাবে হ্যাভিংটা গ্রুপে ব্যবহার করা হয়, অর্থাৎ গ্রুপের যে ডাটাগুলা সেইগুলোর উপরে কন্ডিশন সেট করে দেয় এবং ওই কন্ডিশনের উপর ভিত্তি করে ডাটাগুলা প্রদর্শিত হয়। এখানে সেটা লেখা হয়েছে যে হ্যাভিং ফাইনাল রেজাল্টের যাওয়ার গ্রুপগুলোকে ফিল্টার করে থাকে। তারপরে এখানে স্ট্যান্ডার্ডে বলা হয়েছে, আইএসও স্ট্যান্ডার্ডে বলা হয়েছে গ্রুপ বাই লিস্টে এগ্রিগেট ফাংশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ হ্যাভিং ক্লোজটি যেখানে ব্যবহার হবে সেখানে অবশ্যই একটা এগ্রিগেট ফাংশন থাকতে হবে এবং সেই এগ্রিগেট ফাংশনের মধ্যে সেটা ব্যবহার হবে। এবং হ্যাভিং ক্লোজের সার্চ কন্ডিশনটি সর্বদা কমপক্ষে একটি এগ্রিগেট ফাংশন অন্তর্ভুক্ত থাকতে হবে। তো আমরা এখানে উদাহরণটা দেখি, সেটা এই যে এখানে হ্যাভিং এর সিনট্যাক্স দেখানো হয়েছে, যেখানে সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল হোয়ার কন্ডিশন গ্রুপ বাই কলাম নেম। এখানে হ্যাভিং কন্ডিশনের এই কন্ডিশনটি ফুলফিল হলে
গ্রুপ বাইয়ের ওই ডাটা, ওই নির্দিষ্ট ডাটাগুলাই শুধু প্রেজেন্ট হবে। এবং এখানে অর্ডার বাইও দেখানো হয়েছে অ্যাসেন্ডিং করার জন্য। আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে যে কেবলমাত্র 5 জন গ্রাহক বিশিষ্ট দেশ অন্তর্ভুক্ত করে এমন একটি কোয়েরি অপারেশন চালাইতে হবে। যেমন এখানে সিলেক্ট কাউন্ট কাস্টমার আইডি, কাস্টমার আইডি দ্বারা কাউন্ট একটা এগ্রিগেট একটা ফাংশন ব্যবহার করে কাস্টমার আইডিকে কাউন্ট করা হচ্ছে। এবং কান্ট্রি নেম, কান্ট্রি একটা অ্যাট্রিবিউট ফ্রম কাস্টমার টেবিল গ্রুপ বাই কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি এই কমান্ডের মাধ্যমে গ্রুপ বাই করা হয়েছে, গ্রুপ বাই করা হয়েছে কান্ট্রি কলামের মাধ্যমে গ্রুপ বাই হ্যাভিং কাউন্ট কান্ট্রি আইডি সরি কাস্টমার আইডি ইজ গ্রেটার দেন 5। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছিল যে হ্যাভিংয়ের মধ্যে অবশ্যই একটি এগ্রিগেট ফাংশন থাকতে হবে এবং সেই এগ্রিগেট ফাংশনের মাধ্যমেই বাস্তবে সেটা হ্যাভিং অপারেশনটা বাস্তবায়ন হবে। অর্থাৎ এইখানে যে শর্তটা দেওয়া হয়েছে এই গ্রুপের মধ্যে সেটা হলো যে 5 জনের বেশি হইতে পারবে না, অর্থাৎ 5 জন গ্রাহক হইতে হবে। এখানে যেমন এখানে 5 জনের বেশি হবে, সবসময় 5 জনের বেশি হবে। যেমন এখানে কাউন্ট করে পাওয়া গেছে ব্রাজিলের আছে 9 জন, ফ্রান্সে আছে 11 জন, 7 জন, 13 জন, অর্থাৎ সবাই কিন্তু 5-এর উপরে। এটাই এই কোয়েরিটার আউটপুট। তারপরে আসি ইউনিয়ন, ইন্টারসেক্ট এবং ডিফারেন্স, সেট ডিফারেন্স। তো এসকিউএল এ ইউনিয়ন, ইন্টারসেক্ট এবং সেট ডিফারেন্সের মতো সাধারণ সেট অপারেশনগুলো দ্বারা 2 বা ততোধিক টেবিলে কোয়েরি অপারেশন চালিয়ে একটি নতুন টেবিল তৈরি করা যায়। তো আমরা জানি সেট অপারেশন মানে হলো মানে ইউনিয়ন হলো যে 2টা টেবিলের মধ্যে কমন এবং আনকমন রোগুলো নিয়ে একটা নতুন টেবিল গঠিত হয়। ইন্টারসেকশনে শুধু কমন এবং আনকমন শুধু কমন রোগুলো নিয়ে একটা টেবিল হয়। এবং সেট ডিফারেন্স হলো যে শুধু এর ডাটাগুলা থাকবে কিন্তু বি এর ডাটাগুলা থাকবে না, এরকমভাবে উপস্থাপিত হয়। তারপর আরেকটা কথা হলো, যদি আমরা এসকিউএলে আমরা সেট অপারেশন চালাইতে চাই তাহলে 2টি টেবিল ইউনিয়ন কম্পিটেবল হইতে হবে, অর্থাৎ 2টা টেবিলের কাঠামো একই হইতে হবে এবং অবশ্যই তাদের ডোমেনের দৈর্ঘ্য এবং তাদের ডাটা টাইপ এবং তাদের কলাম সংখ্যা সব এক থাকতে হবে, তাহলেই কেবল আমরা সেট অপারেশন চালাতে পারবো। উদাহরণস্বরূপ কোনো কক্ষের সংখ্যার সাথে কর্মীর বয়সের কলামটি একত্রিত করা যাবে না, যদিও উভয় কলামে একই উপাত্তের টাইপ থাকতে পারে। সেট অপারেশন নিচে দেওয়া হলো, এটার মানেটা হলো এটাই যে এখানে বলা হচ্ছে কি যে ডোমেইন একই হইতে হবে, অর্থাৎ এখানে যদিও 2টা একই ধরনের ডাটা বয়স এবং কক্ষের সংখ্যা, কিন্তু তাদের ডোমেইন কিন্তু এক নয়, সেই কারণে এটা সেট অপারেশন এই ক্ষেত্রে সম্ভব না। তো আমরা এখানে দেখি সেট অপারেশন, এখানে সেট অপারেশনের চিত্র দেখানো হয়েছে। তো এটাই হলো সেই সিনট্যাক্স। অপারেশনের নাম এখানে অপশনাল হিসেবে অল থাকতে পারে, তারপরে করেসপন্ডিং অপশনাল হিসেবে বাই থাকতে পারে, কলামের নাম থাকতে পারে অপশনাল হিসাবে, তবে করেসপন্ডিংও থাকতে পারে, এটাও অপশনাল। শুধু এটা থাকতে পারে অপারেশনটা, অথবা অল থাকতে পারে, করেসপন্ড থাকতে পারে, বাই থাকতে পারে। যদি কিছুই না থাকে তাহলে সব বোঝাবে, সকল কলাম বোঝাবে। আর যদি করেসপন্ডিং বাই কলামের নাম থাকে তাহলে ওই কলামগুলোর উপরে সেট অপারেশন হবে। আর যদি বাই না থাকে তাহলে উভয় টেবিলে সকল কলামগুলো নিয়ে অপারেশন সম্পাদিত হবে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এসকিউএল এর কিছু কিছু উপভাষা আছে যেগুলোতে ইন্টারসেক্ট এবং অ্যাকসেপ্টকে সমর্থন করা হয় না, আর কোনো কোনো উপভাষাতে অ্যাকসেপ্টকে মাইনাস দ্বারা অপারেশন করা হয়। এবং আরেকটা জিনিস, আইএসও স্ট্যান্ডার্ডে এই 3টে অপারেশনকে ইউনিয়ন, ইন্টারসেক্ট এবং অ্যাকসেপ্ট এইভাবে প্রকাশ করা হয়। এখন এইখানে ডিফারেন্সটাকে মূলত অ্যাকসেপ্ট হিসাবে এখানে করা হয়, স্ট্যান্ডার্ডে বলা হয়। তো এখানে একটা ইউনিয়ন অপারেশনের 2 ধরনের অপারেশন দেখানো হয়েছে। এটা একটা
আবার এটা একটা। এইটার আউটপুট এবং এটার আউটপুট একই, তবে ফরম্যাটটা ভিন্ন। যেমন এখানে ইউনিয়ন অপারেশনের ক্ষেত্রে এই যে ইউনিয়ন, এরপরে কোনো করেসপন্ড নাই, অল নাই, কিছুই নাই, এভাবেও উপস্থাপন করা যায়। আবার এভাবে ইউনিয়ন করেসপন্ডিং বাই সিটি, অর্থাৎ একটা কলামের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা, সেই ক্ষেত্রে উভয় টেবিলে, যেমন ব্রাঞ্চ এবং প্রপার্টি ফর রেন্ট, দুইটা আলাদা টেবিলের উপর ইউনিয়ন অপারেশন চালানো হয়েছে সিটি কলামের মাধ্যমে, এবং এই উভয় টেবিলে সকল কলামগুলো কিন্তু এখানে আসবে এবং তার সকল কলামগুলোর উপরে অপারেশন চালানো হয়েছে। অথবা এইভাবেও দেওয়া যায় যে সিটির উপরে সিটি, এখানে সিলেক্টের পরে সিটি, এখানেও সিলেক্টের পরে সিটি, টেবিলের নাম এটা হলো ব্রাঞ্চ, এটা হলো প্রপার্টি ফর রেন্ট, আর এখানে ইউনিয়নের পরে কিছুই দেওয়া হয় না, তার মানে বোঝানো হয়েছে ওয়াল। এখানে অল বোঝানোর জন্য এই অপারেশনের পরে কিছুই দেওয়া হয় নাই। এটার আউটপুটটা যেটা হবে যে এই দুই টেবিলের কমন এবং আনকমন দুই ধরনের ডাটা এখানে আউটপুটে দেখাচ্ছে। তারপরে আসি সেট ইন্টারসেকশন। সেট ইন্টারসেকশন মানে হলো দুইটা টেবিলের কমন, শুধু কমন ডাটাগুলো নিয়ে একটা নতুন টেবিল গঠিত হবে। সেই ক্ষেত্রে এখানে দুইটা টেবিল, একটা হলো ব্রাঞ্চ, একটা হলো প্রপার্টি ফর রেন্ট, এই টেবিলের মাঝখানে ইন্টারসেক্ট এইভাবে যদি দেওয়া থাকে, তার মানে এই টেবিল এবং এই টেবিল এবং এই টেবিলের সিটির সকল ডাটাগুলা, এইখানে সকল ডাটাগুলা থেকে কমন ডাটাগুলো নিয়ে একটা নতুন টেবিল তৈরি হবে। এবং এইখানে এটার পরিবর্তে যদি আমরা এইভাবে দেই, তাহলে সেই ক্ষেত্রে এখানে ওই কলামের নামটা দিতে হবে না এবং স্টার চিহ্ন দিয়ে, স্টারিক দিয়ে এটা দেওয়া হয়েছে, তার মানে সকল কলামগুলো আসবে, কিন্তু সেটার অপারেশনটা হবে এভাবে, ইন্টারসেক্ট করেসপন্ড বাই সিটি, অর্থাৎ সিটির উপর ভিত্তি করে এখানে ইন্টারসেক্ট অপারেশনটা সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে দুইটা টেবিলের যে কমন ডাটাগুলা সেখানে এইখানে এই টেবিলে প্রদর্শিত হচ্ছে। তারপরে ফাইনালি আসি ডিফারেন্স, বা ডিফারেন্সকে আমরা জানি অ্যাকসেপ্ট এই কিওয়ার্ড দ্বারা ব্যবহার করা হয়, এবং এইখানে এটার ফরম্যাটটা এরকম, যেমন এখানে যদি আমরা আগের মতো অ্যাকসেপ্ট শব্দটা ব্যবহার করি, তার মানে দুইটা টেবিলের মধ্যে সেট ডিফারেন্স প্রদর্শিত হবে। যেমন এখানে ব্রাঞ্চ এবং প্রপার্টি ফর রেন্ট, দুইটা টেবিলের মধ্যে সিটিগুলা শো হবে, সিটিগুলা শো হয়ে তার মধ্যে অ্যাকসেপ্টের মাধ্যমে ডিফারেন্স অপারেশন পরিচালিত হবে। অর্থাৎ এই টেবিলে যেগুলা রয়েছে, যেগুলা এই টেবিলে নাই, সেইগুলা শুধু প্রদর্শিত হবে, এবং যে কমন জিনিসগুলা যেগুলা এই টেবিলে আছে, যেগুলা এগুলার সাথে এটার সাথে কমন, সেগুলা প্রদর্শিত হবে না। এটাকে আগের মতো একইভাবে স্টারিক চিহ্ন দিয়ে আমরা এভাবেও করেসপন্ডিং বাই সিটি এইভাবেও আমরা ব্যবহার করতে পারি। তো এই হলো মূলত মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।